আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েল ভয়াবহ শাস্তি পাবে বলেছেন লেবানন। এরপর জানিয়ে দিব বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা, হোয়াইট হাউসে ইফতার বাতিল। আরও জানিয়ে দিব মার্কিন কংগ্রেস প্রতিনিধি শয়তানি চিন্তাধারা ভিডিও ফাঁস, গাজায় হিরোশিমার পুনরাবৃত্তি। এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব গাজায় শিশুদেরও টার্গেট করছে ইসরায়েলি স্নাইপাররা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সংঘর্ষে অন্তত 13 মাওবাদী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েল ভয়াবহ শাস্তি পাবে বলেছেন লেবানন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরায়েল সিরিয়ার দামেস্কোতে দেশটির কনসুলেট ভবনে হামলায় উচ্চ পর্যায়ের ইরানি বিপ্লবী গার্ডের আইআরজিসি হত্যার জন্য ভয়াবহ শাস্তি পাবে। মঙ্গলবার হিজবুল্লাহ এক বিবৃতিতে একথা জানায়। হিজবুল্লাহ বলেছে, অবশ্যই শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহমি সহ 7 জন আইআরজিসি সদস্য নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় 11 জন নিহত হয়েছে, যার মধ্যে 8 ইরানি, 2 জন সিরিয়ান এবং 1 জন লেবানিজ। এদের সবাই যোদ্ধা। হিজবুল্লাহ বলেছে, জাহিদি লেবাননের প্রতিরোধের কাজকে বিকাশ ও অগ্রসর করার জন্য বহু বছর ধরে সমর্থন, ত্যাগ এবং অধ্যবসায়কারী প্রথম একজন। অবজারভেটরি জানিয়েছে, জাহিদি ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননের জন্য ইরানের অভিজাত কুদস ফোর্সের নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি তার সহযোগী এবং 3টি দেশের একই কুদস ফোর্সের প্রধান স্টাফ সহ নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে, তারা প্রকাশিত রিপোর্ট সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না। তবে ইরানি কর্মকর্তারা গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এবং ইরানের মিত্রদের সাথে আরও সহিংসতার আশঙ্কায় কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা, হোয়াইট হাউসে ইফতার বাতিল। যুক্তরাষ্ট্রের নিজেদের শক্তি ও ঐক্য দেখিয়েছেন মুসলিম কমিউনিটির নেতারা। বাইডেন প্রশাসন থেকে দেওয়া ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তারা। এর মাধ্যমে গাজায় ইসরায়েলের বর্বরতাকে সমর্থন দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্টের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন মুসলমানরা। বাধ্য হয়ে ইফতার আয়োজন বাতিল করে বাইডেন প্রশাসন। গত বছরও রমজান ও ঈদে হোয়াইট হাউসে বড় আকারে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। অনেক মুসলমান সেখানে উপস্থিত ছিলেন। সে সময় সবাই বাইডেনের প্রতি নিজেদের ভালোবাসা আর সমর্থনের কথাও জানিয়েছিলেন। রীতি অনুযায়ী এবারও বাইডেন প্রশাসন থেকে ইফতারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং অনেককে আমন্ত্রণ জানানো হয়। তবে যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা তা প্রত্যাখ্যান করেন। এর মাধ্যমে মুসলিম কমিউনিটির নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। পরে বলা হয়, মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে চায় বাইডেন প্রশাসন। এতেও সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস বাধ্য হয় আয়োজন বাতিল করতে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতি বাইডেনের সমর্থনে মার্কিন মুসলিমরা ক্ষুব্ধ। ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ইফতার আয়োজন এবং মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে তাতে অন্ধ সমর্থন আর অস্ত্র সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কে কতটা ফাটল ধরেছে তার নতুন প্রমাণ ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন যখন 3 বছর আগে দায়িত্ব গ্রহণ করেন, তখন অনেক মুসলমান নেতা ডোনাল্ড ট্রাম্পের ধর্ম অন্ধতার পাতা উল্টাতে আগ্রহী ছিলেন, কেননা যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে এখন ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন, বাইডেনের মুসলমানদের মধ্যে সমর্থন কমে যাওয়া তার রিপাবলিকান পূর্বসূরিকে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করতে সহায়তা করতে পারে।
মার্কিন কংগ্রেস প্রতিনিধি শয়তানি চিন্তাধারা ভিডিও ফাঁস, গাজায় হিরোশিমার পুনরাবৃত্তি। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের প্রতিনিধি টিম ওয়ালবার্গ অতি সম্প্রতি এক বৈঠকে প্রস্তাব দিয়েছেন, আমেরিকা যেমন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের জনগণের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, ঠিক সেরকমভাবে এখন গাজাবাসীর উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা উচিত, যাতে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি টানা যায়। টিম ওয়ালবার্গের এই বক্তব্যের ভিডিও চিত্র প্রকাশ করে ইরানি সাংবাদিক এলহাম আবেদিনী নিজের এক্স পেজে লিখেছেন, তার শেষ কথাটি তার মনোবাসনা, আর সেটি হচ্ছে যে কোনো উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমূলে ধ্বংস করে ফেলা। আর এই ভিডিওতে গাজা যুদ্ধ অবসানের জন্য মার্কিন কংগ্রেস প্রতিনিধি টিম ওয়ালবার্গ যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, সেটি এর আগে হিরোশিমা ও নাগাসাকি বাসীর ক্ষেত্রে অবলম্বন করা হয়েছিল, জি পারমাণবিক বোমা, দ্রুতগতির ফলদায়ক টনিক। ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় বিরামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন তারা ঘরবাড়ি হারিয়ে চরম খাদ্য সংকটে অভুক্ত দিন পার করছেন। এই অভুক্তদের যেসব সংস্থা খাদ্য সহায়তা দিচ্ছে, এবার তারাও প্রবল আক্রমণের শিকার হচ্ছে। এতে দাতব্য কাজ থেকে সরে আসতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে। অবস্থা এমন যে স্বাধীনতাকামীদের অস্ত্রের লড়াই পরিণত হচ্ছে কেবল ক্ষুধার লড়াইয়ে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আগে থেকে অভিযোগ করছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল সোমবারের হামলায়। অভুক্ত মানুষদের মুখে একটু খাবার তুলে দিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সমুদ্রের পথে ত্রাণ সহায়তা নিয়ে গাজায় পৌঁছায়, কিন্তু তারাও ইসরায়েলে বর্বরতার শিকার হয়ে খাদ্য সামগ্রী না দিয়ে ফিরে গেছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো গাজায় কাজ করা অনেকে ভীত হয়ে পড়েছেন। আরো অনেকে ত্রাণ কার্যক্রম নিয়ে দ্বিতীয়বার ভাবতে পারে। নিজেদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় স্বেচ্ছাসেবীরা স্বভাবগতই হতাশ হয়ে পড়বেন। এসব কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরো তীব্র হতে পারে। অবস্থা এমন যে ফিলিস্তিনিরা আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধ করবে? ইসরায়েল সুকৌশলে অস্ত্রধারী ফিলিস্তিনিদের যুদ্ধ বদলে দিচ্ছে। এমনিতেই পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত 1/4 অর্থাৎ প্রায় 6 লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন। ইতিমধ্যে 28 ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণকর্মী নিহত হওয়ার পর ত্রাণ সামগ্রী খালাস বন্ধ করে দেয় সংস্থাটি। এরপর আর তা চালু করা হয়নি। অবশিষ্ট মালামাল নিয়েই সাইপ্রাসে ফিরে যাচ্ছে জাহাজটি। গত মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গাজায় শিশুদেরও টার্গেট করছে ইসরায়েলি স্নাইপাররা। ডাক্তার ফজিয়া আলবি দক্ষিণ গাজার বিধ্বস্ত ইউরোপীয় পাবলিক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তার শেষ দিনে ডিউটি পালন করছিলেন। হঠাৎ তিনি মুখে গভীর ক্ষত এবং শ্বাস প্রশ্বাসে টিউব লাগানো নতুন ভর্তি হওয়া 2 শিশুর পাশে থমকে দাঁড়ান। নার্সকে জিজ্ঞেস করেন শিশুটির বিষয়ে। নার্স তাকে জানায় যে তাদের 2 ঘন্টা আগে এখানে আনা হয়েছে। তাদের মাথায় গুলি লেগেছে। তাদের বয়স 7 অথবা 8 বছর। কানাডিয়ান এই ডাক্তার হৃদয় ভিজে গেল। এই শিশু দুইটি প্রথম নয় যাদের আলভি চিকিৎসা করেছেন। এমন অনেক শিশু চিকিৎসা তিনি করেছেন যাদেরকে ইসরায়েলি বাহিনী স্নাইপাররা টার্গেট করেছিল বলে উল্লেখ করেন তিনি। আলভি জানতেন যে একটি উচ্চ ক্যালিবার সম্পন্ন বুলেট একটি কচি শিশুর শরীরে কতটা ক্ষতি করতে পারে। পাশাপাশি বিছানায় শিশু দুটি সবজির মতো নেতিয়ে পড়েছিল। তারাই প্রথম নয়, আমি এর চেয়েও ছোট শিশুদের দেখেছি যারা মাথায় ও ঘাড়ে স্নাইপার শট নিয়ে এসেছে। নিউ ইয়র্ক সিটি হাসপাতালে একজন নিবিড় পরিচর্যা চিকিৎসক ডাক্তার ভনিতা গুপ্তা গত জানুয়ারিতে গাজার ইউরোপীয় হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। একদিন সকালে 3টি গুরুতর আহত শিশুকে দ্রুত পরপর হাসপাতালে আনা হয়। তাদের পরিবার গুপ্তাকে বলেছিল যে শিশুরা একসঙ্গে রাস্তায় খেলছিল, তখন তারা গুলিবিদ্ধ হয়। ভারতের সংঘর্ষে অন্তত 13 মাওবাদী নিহত। ভারতের মধ্য অঞ্চলের সংঘর্ষে অন্তত 13 মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে চলা সংঘাতে এ নিয়ে চলতি বছর 50 বিদ্রোহী নিহত হল। এএপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। গেরিলাদের সঙ্গে প্রায় 14 ঘন্টা এই বন্দুকযুদ্ধ
চলে। বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও গোলাবারুদ জব্দ করা হয়েছে জানিয়ে স্থানীয় পুলিশ প্রধান পি সুন্দররাজ এএফপিকে বলেছেন, মাওবাদীদের মৃতদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে নিহতদের মধ্যে 3 জন নারী। পুলিশের পরিসংখ্যান অনুসারে এই বছর ভারতে 50 জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে 46 জন ছত্তিশগড়ে এবং আরো 4 জন মহারাষ্ট্র রাজ্যে। এদিকে নয়াদিল্লি প্রত্যক্ষ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাদের দাবি অনুসারে বিদ্রোহ 2023 সালে 45টি জেলায় সীমাবদ্ধ ছিল। 2010 সালে এ সংখ্যা ছিল 96। এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে গত 1 দশকে বিদ্রোহীদের বার্ষিক নিহতের সংখ্যা 2/3-এরও বেশি কমেছে।